ঘড়িতে সময় ৩:৪৫। এলার্মের শব্দে একে একে ঘুম থেকে উঠেছেন তিন চৌধুরী গিন্নি। তিন যা কাজ গুছিয়ে হাতে হাতে গরম খাবার এনে রাখছেন ডাইনিং টেবিলে। মাঝে মাঝে ডাকছেন ঘুমে মগ্ন ছেলে মেয়েদের, কিন্তু কারোই উঠার নাম নেই। ডাকাডাকিতে একে একে উঠে পড়েছেন সারাফাত ও সাওয়ান চৌধুরী। বসেছেন ড্রয়িং রুমে। এভাবে বসে থাকলে সময় যাবে না, তাই টিভি ছাড়তেই দেখলেন একটা চ্যানেলে বড় বড় পাহাড় দেখাচ্ছে। সেসব পাহাড়ে নবী ও সাহাবী কতদিন থেকেছিলেন, কেন থেকেছিলেন, সেসব দেখানো হচ্ছে। দুই ভাই সোফায় বসে মনোযোগ সহকারে তা দেখছেন। আজকে প্রথম সেহরি। সবাই একসাথে সেহরি করলেও থাকছেন না শাহাদত চৌধুরী। ভাইয়ের কথা স্মরণ হতেই মন ভার হলো উনাদের। ভাইটা চাকরির কারণে থাকতে পারে না। সাওয়ান চৌধুরী আর না ভেবে কল দিলেন শাহাদত চৌধুরীকে। রিসিভ হতেই ফোনের ডিসপ্লেতে ভেসে উঠল শাহাদত চৌধুরী হাস্যজ্জ্বল মুখ। উনিও ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়েছিলেন ফোন দেওয়ার জন্য। ভাইয়ের কল পেয়ে খুব খুশিও হয়েছেন বটে। উনারা কথা বলার মাঝে শখ গিয়ে দাঁড়ালো। বাবার হাত থেকে ফোনটা নিয়ে কথা বলল ছোটে চাচ্চুর সাথে। আবদার করল একসাথে ইফতার করল। শাহাদত চৌধুরী আদরে সুরে জানালেন অবশ্যই চেষ্টা করবেন। তারপর তিন ভাই আর কিছুক্ষণ কথা বলে কল কাটলেন। শখকে দেখে সীতারা বললেন বাকিদেরকে ডেকে আনতে। ঘুমে থেকে উঠে ছেলে মেয়েগুলো ভাত গিলতে পারে না। ধীরে ধীরে খাবে না হয়। এত বড় দিন কিছু না খেলে কিভাবে হবে। শখ মায়ের কথা শুনে দোতলায় গিয়ে স্বর্ণকে ডাকল। এরপর ঘুমকাতুরে শীতলকে ডেকে ওয়াশরুমে পাঠিয়ে এরপর ডাকল শুদ্ধ আর সায়নকে। নয়তো দেখা যেত পাজি মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। দোতলায় একে একে সবাইকে ডেকে গেল গেস্টরুমে। রুবাব গেস্টরুমে ঘুমাচ্ছে। তাকে কয়েকবার ডেকে এরপর এসে বসল ডাইনিং টেবিলে। ডাকাডাকির পর ফ্রেশ হয়ে একে একে এসে বসল ডাইনিং টেবিলের চেয়ারে। শীতল মুখ ভোতা করে দেখল সবাই থাকলেও শুদ্ধ নেই। তাকে কি কেউ ডাকেনি? এখন না উঠলে খেতে পারবে না ধীরে সুস্থে। এসব ভেবে ডাকার জন্য উঠতে গেলে দেখে শুদ্ধ নামছে সিঁড়ি দিয়ে। তার চোখ মুখে ঘুম জড়িয়ে আছে। গোসল দিয়েছে নাকি? চুল ভেজা কেন? ভোরবেলা গোসল দেয় কোন পাগলে? ল্যাবে কাজ করছিল বোধ হয়। শীতল খুব মনোযোগ দিয়ে দেখল পাষাণ মানুষটাকে। শুদ্ধ এসে বসল সৃজনের পাশে। অথচ তার পাশের চেয়ারটাও ফাঁকা। একটু পরে সেই চেয়ারে এসে বসল রুবাব। সে রুবাবকে দেখে মিষ্টি করে হাসতে গিয়ে হাসতে পারল না। আচ্ছা, সে কি শুদ্ধ ভাইয়ের বসার আশা করেছিল? কিন্তু কেন? উত্তর খুঁজে পেল না শীতল। তাই মন খারাপ করে প্লেট টেনে নিল নিজের দিকে। ততক্ষণে যে যার পছন্দের খাবার নিয়ে খেতে শুরু করেছে। সাম্য, সৃজনের চোখে এখনো ঘুম। তারা এখনো ঢুলছে। অথচ গতকাল সবাইকে বলেছে তারা রোজা থাকবে। এবার সব রোজা করবে, গতবার ছোট ছিল তাই করতে পারেনি। এবার ৩০টা রোজাই করবে। তারাও দেখিয়ে দেব তারা বড় হয়ে গেছে। ওদের কথা শুনে সবাই হেসেছিল। সারাফাত চৌধুরী খেতে হঠাৎ চোখ পড়ল শীতলের দিকে। শীতল মাথা নিচু করে চুপ করে বসে আছে। প্লেটে শুধু সাদা ভাত আর চিংড়ি মাছ। ঘুম থেকে উঠে আসায় চোখ মুখ ফুলে আছে। ঘুম থেকে উঠলে এভাবে চোখ ফোলার কথা, তাহলে কি মেয়েটা কেঁদেছে? হয়তো। কারণ শীতল বিশেষ বিশেষ দিনগুলোতে বাবাকে পাশে পাওয়ার আশা করে। যখন পায় না তখন খুব কাঁদে। আজও বোধ হয় বাবার জন্য কেঁদেছে মেয়েটা। সিমিনের মুখটাও মলিন লাগছে। উনি দীর্ঘশ্বাস চেপে কিছু বলার আগে দেখলেন রুবাব সযত্নে শীতলের প্লেটে সোলেট মাংসের পিচ তুলে দিল। সায়ন খোসা ছড়িয়ে চিংড়ি তুলে দিল। শখ পানির গ্লাস এগিয়ে দিল। স্বর্ণ সাম্য, সৃজনের দুধভাত মেখে দিচ্ছে। শুদ্ধ মা চাচিদেরও বসা পড়ার তাগাদা দিচ্ছে। কি চমৎকার সেসব দৃশ্য। টুকটাক কথাবার্তা হচ্ছে। সবাই খাচ্ছে। যার যেটা লাগবে তুলে নিচ্ছে, তুলে দিচ্ছে। এরপরেও যেন কিছু একটা মিসিং। কি সেটা? আচ্ছা, শীতল কথা বলছে না, হাসছে না। তার মাঝে চঞ্চলতাও দেখা যাচ্ছে না, কিন্তু কেন? শুদ্ধ আবার বকেছে নাকি মেয়েটাকে? মনে মনে একথা ভেবে উনি কপাল কুঁচকে তাকালেন শুদ্ধর দিকে। ছেলেটা আপনমনে খাচ্ছে। ছোট ছোট লোকমা তুলে খায় সে। খাওয়ার কায়দা দেখে বোঝা যায় পুরোই জেন্টেলম্যান। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। শুদ্ধর বা পাশে রুবার আর রুবারের পাশে সায়ন। বলা বাহুল্য, চৌধুরী বাড়ির নজরকাড়া তিন সুদর্শন যুবক। আজকাল ছেলেদের বিয়ের প্রস্তাব আসে। আজও এসেছে। আজকের প্রস্তাব এমন ছিল যে যৌতুক হিসেবে চেকে মর্জিমতো যত সংখ্যা বসিয়ে নিতে পারবে। তবুও শুদ্ধকে নাতি জামাই করবেন সেই লোক। যৌতুকের কথা শুনে রাগ হলেও উনি নিজেকে সামলে নিয়েছিলেন। জানিয়েছেন ছেলে বিক্রি করবেন না।
তবে ছেলের সাথে কথা বলে দেখবেন, ছেলের মতো থাকলে ওনাকে জানাবেন। মূলত কথাটা বলেছিলেন এড়িয়ে বাঁচার জন্য। উনি খুব ভালো করেই জানেন শুদ্ধর কানে এ কথা গেলে জবাবে এমন কিছু বলবে যে পাল্টা জবাব দিতে কথার খই হারিয়ে ফেলবেন। তবুও চুপ থাকলে হবে না, কিছু বলতে হবে। ছেলেগুলোও বড় হয়েছে, বিয়েশাদি দিতে হবে, বাড়িতে বউ আনতে হবে। অন্য বাড়ির ছেলেরা এস সি না দিতেই বিয়ের জন্য লাফাতে শুরু করে, অথচ এদেরকে বিয়ের কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। বয়স কি বসে থাকে? বাপ হতে হবে না? এসব ভেবে মনে মনে কথা গুলিয়ে নিলেন। তারপর গলা খাকারি দিলে সবাই বুঝল উনি বিশেষ কিছু বলবেন, তাই তাকালো। তখন তিনি বললেন, সায়ন, শুদ্ধ, রুবাব, তিনজনকেই বলছি যথেষ্ট বড় হয়েছ। নিজেরাও যে যার মতো কিছু না কিছু করো। বয়স থেমে থাকে না। বিয়ে করতে হবে, বাড়িতে বউ আনতে হবে। আমার বিজনেস পার্টনারের মেয়েটা খুব লক্ষ্মী, দেখতে শুনতে মাশাআল্লাহ। এইটুকু বলে থামলেন। কথার মাঝে কথা বলেনি কেউ, কারণ সবাই তার পরেরটুকু শুনতে চাই। উনি পরের কথাটুকু পেশ করলেন, আহনাফ আর ফিরলে শখের অনুষ্ঠান সেরে ফেলব। এরপর সায়নের একে একে শুদ্ধ, রুবাব, তারপর স্বর্ণ। ভেবেছি সায়নের জন্য মেয়েটাকে দেখতে যাব। কোনো সমস্যা আছে তোমার? শেষ কথাটা সায়নকে উদ্দেশ্য করে বললেন তিনি। সায়ন একমানে খেতে খেতে একবার চোখ তুলে বাবার দিকে তাকালো। তারপর বলল, সামনে নির্বাচন, তো তো বিয়ে টিয়ে বাদ। আমি আমার পার্টনারকে কথা দিয়েছি। ভালো করেছ, এবার নিজে করো, নয়তো শুদ্ধ কিংবা রুবারের ঘাড়ে ঝুলিয়ে দাও। সায়নের কথা শুনে রুবাব ভীষণ খেল। কোনোমতে পানি দিয়ে মুখের খাবার গিলে দুঃখী দুঃখী স্বরে জবাব দিলে, বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই বড় মামা, কিন্তু ঘাড়ের উপর বড় ভাইদের রেখে বিয়ে করলে লোকে কি বলবে? লোকে ভাববে না বড় ভাইয়ের কোনো সমস্যা আছে? ছোট ভাই হয়ে এটা অন্যায় হয়ে যাবে না? তার কথা শুনে সায়ন ভ্রু কুচকাল। তারপর খ্যাপাটে স্বরে জবাব দিল, কেউ কিছু বললে কেউ তাকে আমার কাছে পাঠিয়ে দিবি। বেশি না কয়েক মিনিটে বুঝিয়ে দেব সমস্যা আছে কিনা। সেই শালার এমন অবস্থা করব 1 সপ্তাহ হাঁটতে গেলে কুত পারবে। সাওয়ান চৌধুরী গলা খাকারি দিলেন। তবে উনার ঠোঁটে মিটিমিটি হাসি। তবে ছেলের কথা শুনে শারাফাত চৌধুরী বিরক্তিতে মুখ কুঁচকে নিলেন। উনি আজকাল ভীষণ বিরক্ত সায়নের প্রতি। ছেলেটা ভীষণ লাগামছাড়া কথাবার্তা বলে, ইদানিং একটু বেশিই বলে, যার দরুন বারংবার উনাকে অসত্যিতে পড়তে হয়। আর ছোট ছোট ভাই বোনদের সামনে এভাবে কেউ কথা বলে? এখন কি ভদ্রতাজ্ঞান নতুন করে শেখাতে হবে? সায়ন নিজেও যেন বুঝতে পারল ব্যাপারটা, তাই দাঁত কপাটি বের করে পুনরায় বলল, না মানে পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলার কথা বলছি আর কি। ভাবো একবার কত বড় সাহস আমাদের নিয়ে ভুলভাল ভাবে। তার কথায় সাম্য ঝিমিয়ে ঝিমিয়ে জবাব দিল, পিঠের ছাল তুললে হাঁটতে কুত পারবে কেন ভাইয়া? তুমি দেখি কিছুই জানো না। স্যার যখন আমার পাছায় মারে তখন আমার হাঁটতে কষ্ট হয়। তুমি বরং তাদের পাছার ছাল তুলে নিও। এ কথা শুনে স্বর্ণ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। হাসিতে ঠোঁটকোণ বেঁকে আসছিল তাদের। কারোই বুঝতে বাকি নেই সায়নের কথার ডাবল মিনিং। আপাতত প্রসঙ্গ বদলাতে শারাফাত চৌধুরী এবার শুদ্ধকে বললেন, আর তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এ কথা শোনামাত্রই শীতলের হাত থেমে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। মানে কি? গতকালই না চুমু খেয়ে ভালোবাসার কথা বলল, আর আজই অন্যকে বিয়ের কথা বলছে, তাও তারই সামনে। শুদ্ধ ভাই তাহলে সত্যিই তাকে মেনে নেবে না? সায়ন ভাই তখন বলল মিশন সাকসেস। তাহলে কি সায়ন ভাই মিথ্যা বলেছে? তাকে বুঝো দিতে ওসব বুঝিয়েছিল? শীতলের মাথা কাজ করছে না। সে তাকিয়ে দেখছে তারই সামনে বসা নিষ্ঠুর মানুষটাকে। এত পাষাণ কিভাবে হতে পারে? শীতল তাকিয়ে আছে অনুভব করে শুদ্ধ হঠাৎ চোখ তুলে তাকালো। জনের চোখাচোখি হলো। বাঁধ ভাঙ্গা কান্নায় ঠোঁট ভেঙে আসলেও সে নিজেকে সামলে নিল। দৃষ্টি সরিয়ে নিল। তার এই সামলানোটাই সহ্য হলো না শুদ্ধর। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, কলিজায় তীর বিঁধেছে, রক্তাক্ত হয়নি। রক্তাক্ত হলে চোখের জল গাল বেয়ে গড়াতো। গড়াচ্ছে না যেহেতু, তাহলে কলিজা এফোর ওফোর হতে বাকি রয়ে গেছে এখনো। নো প্রবলেম, আই উইল ট্রাই মাই বেস্ট। মনে মনে একথা বলে সে ঠোঁটে কুটিল হাসি ফুটিয়ে বাবাকে বলল, মেয়ের গায়ের রং কুচকুচে কালো হোক, অশিক্ষিত হোক, গরিব হোক, আমার সমস্যা নেই। শুধু তাকে সত্যবাদী হতে হবে। সর্বদা স্পষ্টভাবে যেন সবার সামনে সত্য কথা বলার সাহস রাখে। এইটুকু হলেই চলবে। যতটুকু খোঁজ নিয়ে জেনেছি মেয়ে তেমনই। দেখতে শুনতেও ভালোই। মুখের আদল আমাদের শীতলের মতো খুব আদুরে।
বাহ, তাহলে আর কি? আমি যেমন আমার সঙ্গী তো তেমনই হওয়া চাই। বিশেষ করে অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া মাথামোটাকে বউ করতে চাই না আমি। এরা বউ হিসেবে জঘন্য টাইপ হয়। তাহলে এখানেই কথা বলি? বলো। মনমতো মিলে গেলে শখের অনুষ্ঠানের আগে আমার বিয়েটা সারতে চাই। সাফওয়ান চৌধুরী এবার হাসতে হাসতে বললেন। কি রে বাপ, বিয়ের জন্য এত পাগল হয়ে গেলি যে? কুচক্রী মানুষের বদনজরে পড়েছি। জানোই তো নজর কতটা খারাপ জিনিস, তাই বিয়েটা সেরে নজর কাটাতে চাচ্ছি। বলা তো যায় না, কে কখন কোন অপরাধে ফাঁসিয়ে দিল। হা, হা, দারুণ বললি তো। মানুষ যা করে সেটা প্রকাশ করতে ভয় পায়। আমার আবার ওসব ভয় টয় কোনো কালে ছিল না, আর এখনো নেই। তাই হয়তো অবলীলায় সব কথা বলতে পারি। একের পর এক শুদ্ধর খোঁচামার্কা কথা শুনে সায়ন আর চোখে শীতলের দিকে তাকালো। দেখল শীতলের চোখের কোণে অশ্রুতে চিকচিক করছে। শীতলও বুঝেছে শুদ্ধ তাকে মিন করে কথাগুলো বলেছে। হ্যাঁ, ভুল যখন করেছে তখন শাস্তি গ্রহণযোগ্য। তাই বলে এভাবে? শুদ্ধ ভাই কি বুঝছে না ছুরির থেকেও তার কথার আঘাত ধারালো হয়ে বুকপাজরে বিঁধছে? নাকি সেই আঘাত অদৃশ্য বলে দেখেও দেখছে না? বুঝেও বুঝছে না। সে ভাত নাড়াচাড়া করতে করতে ফোঁটা চোখের জল ফেলল। সন্তপর্ণে মুছে নিল। তখন সারাফাত চৌধুরী মাথা নাড়িয়ে ও বললেন। আরও একটা নম্র ভদ্র মেয়ের সন্ধান আছে। মেয়ে বিসিএস ক্যাডার। মেয়ের নানাজান যৌতুক হিসেবে চেকের পাতায় ইচ্ছেমতো অ্যামাউন্ট বসানোর কথা জানিয়েছে। একে বিয়ে করতে 3 ভাইয়ের কে রাজি আছো স্পষ্টভাবে জানাও। তোমাদের সম্মতি পেলে এগোব। যৌতুকের কথা শুনে সকলে হতবাক। চৌধুরী বাড়ির ছেলেরা যৌতুক নিবে? কিন্তু কিসে কম তারা? বাড়ি গাড়ি, টাকা পয়সা, নাকি অর্জিত মান সম্মানে? সায়ন চোখ মুখ কুঁচকে নিল। ঠোঁটের কাছে গালিরা এসে সুরসুরি দিচ্ছে। কিন্তু সে তো বাড়িতে গালিটালি দেয় না। ওসবের জন্য চৈকাট পেরোতে হবে। কিন্তু কতক্ষণ আর শোনা যায়? তাই সে গপাগপ খাবার গিলে উঠতে উঠতে বলল। যৌতুকের মায়েরে আলাভু করলেও ওসব ছাইপাশ আমার লাগবে না। উঠছি আব্বাজান। আর হ্যাঁ, মেয়ে খুব বেশি পছন্দ হলে তোমরা 3 ভাই ভাগাভাগি করে নিতে পারো। একটা ক্যাডার আম্মা পেলে আমরা না হয় ধই ধই করে নাচতে নাচতে বাসর সাজিয়ে দেব। এ কথা বলে সায়ন একটা পানি বোতল নিয়ে রুমে চলে গেল। সারাফাত চৌধুরী খেকিয়ে উঠে কিছু বলতে গেলে সাফওয়ান থামিয়ে দিলেন। কি দরকার শুধু শুধু কথা বাড়ানোর? নিজের দিকে ঝড় ধেরে আসতে পারে ভেবে রুবাবও কোনোমতে খেয়ে দ্রুত স্থান ত্যাগ করল। দুভাই পালালো, আরেকজন এখনো বাকি। সবাই যেন তার জবাবের আশায়। কিতকাল চুপ থেকে সারাফাত চৌধুরী পুনরায় শুদ্ধকে বলল। ওরা তো না বুঝেই পালিয়ে গেল। তুমি অন্তত কিছু বলো। লাগলে সময় নাও ভেবে পড়ে জানিও। ভাবাভাবির কিছু নেই। সবই তো তোমার উপর নির্ভর করছে। আমার উপর? যেমন? ছেলে তোমার। জন্ম দিয়েছ তুমি। পড়ালেখা করিয়ে বড় করলে তুমি। ছেলেদেরও খুব ভালো করে চেনো তুমি। তাছাড়া বলতেই হয় তুখোর বিজনেসম্যান তুমি। তাহলে হিসাব নিকাশ তোমারই ভালো বোঝা উচিত, তাই না? তুমিই না হয় বলো তোমার ছেলেদের দাম কত? কত হলে ছেলে বিক্রি করবে? ছেলের কথায় সারাফাত চৌধুরী রাগলেন না, বরং হাসলেন। তবে হাসিটা যেন ঠোঁটের কোণে অদৃশ্য রয়ে গেল। মূলত কথাটা বলেছেন ছেলেদের মন পরীক্ষা করতে। যদিও জানতেন রেজাল্ট, তবুও পরীক্ষা করতে মন সায় দিল। এত কথা, এত গল্পের মাঝে কেউ খেয়াল করল না বাড়ির আদুরে কন্যার ছলছল চোখ। শীতল আর বসে থাকতে পারল না, উঠে রুমে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ নিজে উঠে হাত ধুতে ধুতে বাবার উদ্দেশ্যে বলল। নতুন কাজ ধরেছি বিয়ের ব্যাপারে, দিন পরে কথা এগিয়েও বাবা। কিছু দিন যাক, আমিই বলে দেব তোমায়। শুদ্ধর কথা এবার বড়রা ভ্রু কুচকে তাকালেন। কেবল বলল পাত্রী মন মতো হলে শখের আগেই বিয়ে সারবে। এখন আবার বলছে কদিন পর। এই ছেলের মাথায় কখন কি ঘুরে কে জানে। উনাদের তাকাতে দেখেও শুদ্ধ কারো দৃষ্টি পরোয়া করল না। সে ধীরে সুস্থে পানি পান করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে মনে মনে বলল। ভালোবাসি না, বাসবও না। কাজ ঘেঁষি না, ঘেঁষতেও দেব না। না নিজে কারো হব, না তোকে অন্যের হতে দেব। যাতনা দিবি? দে। যন্ত্রণায় পোড়াবি? পোড়া। মনকে অন্তত বোঝাবে পারবো আমার অভিলাষী আমার দহনের একমাত্র কারণ। এ কথা বলে শীতলের রুম পার হতে হতে শুনতে পেল শীতলের ফুপিয়ে কান্নার শব্দ। সে নিঃশব্দে হাসল। যাক, খোঁচাটা তাহলে ঠিকভাবে কাজ দিয়েছে। যাক শান্তি। কেমন লাগে বুঝো এবার। সে দাঁড়ালো না, নিজের রুমের দরজায় পার্স ইন করতে করতে বলল। তোকে ডুবতেও দেব না, হাত টেনে পারেও তুলব না। তোকে অথই জলে নাকানিচুবানি খাওয়াব। তুই অন্যের কথায় আমার কাছে এসে সেই পথই বেছে নিয়েছিস। এখন তুই পূর্বী অভিলাষী। পুড়তে পুড়তে একটা সময় ঠিকই মুখ থেকে কথা বের হবে তোর।
কতদিন চুপ থাকবি? কতক্ষণ চুপ থাকবি? কতবার নিজেকে সামলাবি? দেখি, আমিও দেখি। কান্না করছিস, কর। তোর চোখের পানি তোকে ভালোবাসা চেনাবে। শুদ্ধ, অশ্রু, ইদ্ধ। কই তুই বাপ? জলদি বের হয়ে আয় আব্বা। উক্ত কথাটি বলতে বলতে দোতলার দিকে হন্য হয়ে ছুটে চলেছেন শিমিন চৌধুরী। চোখের পানিতে ঝাপসা দেখছেন সবকিছু। পা জোড়া চলতে চাচ্ছে না যেন। কান্নাভেজা কণ্ঠস্বরের সাথে হাত পাও থরথরিয়ে কাঁপছে ওনার। তবুও শুদ্ধকে ডেকেই যাচ্ছেন। রমজান মাস, সকলে দেরি করে ঘুম থেকে ওঠে। খাওয়া দাওয়ার ঝামেলা নেই বিধায় কেউ ডাকাডাকিও করেন না। যাদের কাজ থাকে করে, বাকিরা ঘুমায়। এখন কেবল সকাল 10টা। শারাফাত ও সাওয়ান চৌধুরী আজ দেরি করে অফিসে গেছেন। কিছুক্ষণ হলো সিরাত, সাম্য আর সৃজনকে নিয়ে গেছে কোচিং করাতে। রমজান মাস বিধায় এই 1 মাস সকাল 9টায় ক্লাস হবে। বাচ্চা দুটোকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছে। আজকে যাবে না বলে কত কি করল, কিন্তু ছাড় পেল না, তাই মুখ গোমরা করে মায়ের সাথে গেছে তারা। শখ। গতরাতে জানিয়েছিল ল্যাবে কাজ আছে, ফিরতে দেরি হবে। সময় মতো সেও কখন বেরিয়ে গেছে কেউ জানে না। সায়ন সেহরির খেয়ে মসজিদে গিয়ে বাড়িতেই আসেনি। কোথায় গেছে, কেন গেছে, কেবলই সে জানে। স্বর্ণ, শীতল, শুদ্ধ যার যার রুমে ঘুমাচ্ছে বোধ হয়। বাড়িতে আর তেমন কেউ নেই বিধায় সিতারা, শিমিন ভাবলেন হাতের কাজ সেরেই কুরআন তেলাওয়াত করতে বসবেন। ইফতারে কি কি আইটেম বানাবেন, কখন রান্না শুরু করবেন, এসব নিয়ে দুই যা গল্প করতে করতে টুকটাক কাজ সারছিলেন। প্রতিবছর উনারা 3 যা কুরআন খতম দেন। শুধু উনারাই না, শারাফাত চৌধুরীর শুদ্ধও দেয়। বাদবাকিরা খতম দিতে না পারলেও প্রত্যেক দিন 2-1 পারা করে কুরআন পড়ে। বলা বাহুল্য, সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল কুরআন পড়া শিখেছে ছোট কর্তা শাহাদত চৌধুরীর কাছে। আর শাহাদত চৌধুরী শিখেছিল উনার বাবা অর্থাৎ শুদ্ধর দাদার থেকে। চমৎকার করে কুরআন পড়তেন উনি। এত সুরেলা কণ্ঠে কুরআন পড়েন, শুধু শুনতাই ইচ্ছে করত। এবং অতি গর্বের বিষয়, চৌধুরী বাড়ির প্রত্যেকটা ছেলেমেয়ে সহি শুদ্ধভাবে কুরআন পড়তে পারে। আজ প্রথম রোজা। প্রত্যেকটা রোজাদার রোজা রেখেছে। সবার প্রার্থনা রমজানের 30টা রোজাই করবে। এটি পবিত্র মাস, পবিত্র একটি দিন। সবার মতো চৌধুরী নিবাসের সবাই চেয়েছিল দিনটা খুব ভালো কাটাতে। কিন্তু হঠাৎ বিপদ এসে হানা দিয়েছে দোরগোড়ায়। কেবলই সিরাতের নাম্বার থেকে সিমিনের কাছে কল এসেছে, সাম্য, সৃজন অ্যাক্সিডেন্ট করেছে। 2 ভাইয়েরই গুরুতর অবস্থা। মাথায় ভীষণ চোট পেয়েছে বাচ্চা দুটো। রক্ত বন্ধ হচ্ছে না দেখে পথচারীরাই ধরে হাসপাতালে নিয়ে গেছে। দুচোখের সামনে ছেলেদের অ্যাক্সিডেন্ট দেখে সিরাত সেই মুহূর্তে জ্ঞান হারিয়েছেন। পানি টানি ছিটিয়েও জ্ঞান ফেরানো যায়নি উনার। পরে উনাকেও দ্রুত হসপিটালের ভর্তি করানো হয়েছে। কোনো এক দয়াবান সিমিনকে ফোন কল করে এসব জানিয়েছে। শুদ্ধর রুম সাউন্ডপ্রুফ। নিচের কোনো শব্দই তার রুম অবধি পৌঁছায় না। একথা স্মরণ হতেই দোতলার দিতে ছুটছেন তিনি। এদিকে শুদ্ধও নামাজ পড়ে ঘুমায়নি। আপনমনে রুমের সঙ্গে লাগোয়া ল্যাবে কাজ করছিল। কিছুক্ষণ আগে ঐশ্বর্যের কল পেয়ে রেডি হয়ে রুম থেকে বের হচ্ছিল। ইমিডিয়েট কিছু জিনিসপত্র ঐশ্বর্যের কাছে পৌঁছাতে হবে। সেগুলো হাতে পেলে জরুরি কাজগুলো সারবে ঐশ্বর্য। হ্যাঁ বলতেই হয়, মেয়েটার ধারালো ট্যালেন্ট। তার সঙ্গে কাজ করতে গেলে তা বোঝা যায়। শুধু ট্যালেন্ট না, তার অ্যাটিটিউডও হাই লেভেলের। কাজের ক্ষেত্রে তার মতো সহকারী পাওয়া সত্যিই ভাগ্যের। আর এখন অবধি তার ভাগ্য সর্বদা তার সাথেই ছিল। এখনো আছে। আপনমনে কিছু ভাবতে ভাবতে রুমের দরজা লক করতে করতেই ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের রুমের দিকে। মহারানী এখনো ঘুমাচ্ছে হয়তো। রোজা আছে, সারাটা দিন চটে থাকবে তার মেজাজ। কিছু বললেই খ্যাক করে উঠবে। একটা কথা বললে 10টা কথা শোনাবে। ভুল করলে, মারতে গেলে মায়া মায়া চোখে তাকিয়ে বলবে, রোজাদারকে মারতে নেই শুদ্ধ ভাই, মাফ করে দিন। মাফ করা মহৎগুণ। অথচ যত রাজ্যে রাজাইরা কাজ করে বেরাবে। এসব নতুন কিছু নয়, প্রতি বছরই এসব হয়। সবটাই তার জানা। এসব কথার রেশ না কাটতেই হঠাৎ তার কানে এসে পৌঁছালো সিমিনের কান্নারত কণ্ঠস্বর। ছোট মা এভাবে কাঁদছে কেন? হঠাৎ কার কি হলো? ওদিকে কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে শুদ্ধকে বকতে বকতে চুলে বেনুনি করছিল শীতল। পরনে পার্পেল কালার 3 পিচ। কোচিং আছে। মন খারাপ বিধায় যাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু শুধু শুদ্ধকে জ্বালানোর সুযোগ মিস করতে চায় না সে। ওই বিশুদ্ধ পুরুষ কি ভেবেছে? একটা করা কথা বললেই সে আবেগ গ্রামের আবেশী সেজে পথে ঘাটে বিরহের গান গেয়ে বেরাবে। দুঃখী সেজে শুয়ে বসে কাঁদতে কাঁদতে আমচুর হয়ে যাবে। না, মোটেও তা করবে না। বরং আগে যা জ্বালাতো তার থেকেও
এখন বেশি করে জ্বালাবে। সে জানে মহামানব এখনো বাড়িতেই আছে। তার কাছে গিয়ে এখন থমথমে সুরে বলবে, এই শুদ্ধ ভাই গাড়িতে করে আমাকে কোচিংয়ের সামনে রেখে আসেন। এত রোদের মধ্যে হেঁটে যেতে পারবো না আমি। কথা শোনামাত্রই যখন না বলবে তখনই কেঁদে কেটে একাকার করে ফেলবে। বড় আব্বুকে ফোন করে বলবে কথা। গতদিন খোঁচা মারা হয়েছিল না, তারই শোধই তুলবে সে। কি ভেবেছে কি সে যা বলবে সব মেনে নেবে? এসব ভাবতে বিনুনিতে পাক দিচ্ছিল সে। হঠাৎ মায়ের কান্না শুনে বেনুনিতে রাবাব বাঁধতে পারল না তার আগেই দৌড়ে বের হলো। এইদিকে ঘটনা জানতে শুদ্ধ এগোচ্ছিল, ফলস্বরূপ আচমকা শীতলের সাথে ধাক্কা লাগে তার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে। প্রশস্ত বুকের সাথে নাকে বাড়ি লেগে শীতলের মুখ দিয়ে বেরিয়ে আসে ব্যথাতুর শব্দ। তবে অপ্রস্তুত ঘটনায় কেউ কিছু বলার সুযোগ পায় না। হন্তদন্ত হয়ে শিমিন উপস্থিত হয় সেখানে। ওদের দেখে হাউমাউ করে কেঁদে ফেলেন। উনি কাঁদতে পারে না, একটু কাঁদলেই শ্বাসকষ্ট শুরু হয় উনার। শুদ্ধও বুঝল সিরিয়াস কিছু ঘটেছে, নতুবা এভাবে কাদার মানুষ নন তার ছোট চাচি। উনাকে আশ্বস্ত করতে সে এগিয়ে একপেশে মাতুল্য চাচিকে বুকে জড়িয়ে ধরল। তারপর খানিকটা নরম সুরে বলল, কি হয়েছে? এভাবে ছুটছ কেন? পরে ব্যথা পাবে তো। ব বাপ ও ই ছোট চাচ্চু ঠিক আছে? হুম। তাহলে? একজন কল করেছিল সাম্য, সৃজন নাকি অ্যাক্সিডেন্ট করেছে। চল বাপ, এক্ষুনি আমাদের হাসপাতালে যেতে হবে। কে কল করছিল? চেনো তাকে? পরিচয় দিয়েছে? তাকে চিনি না, তবে বলল পথচারী। শুদ্ধ ভ্রু কুচকাল। সিমিনের হাতে থাকা ফোনটা নিয়ে কললিস্টের প্রথমে থাকা সিরাতের নাম্বারে কল দিল। তবে কল রিসিভ করল এক মহিলা। শুদ্ধ বিনয়ীভাবে কথা বলে জেনে নিলে পুরো ঘটনা। কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাও শুনে নিল। ততক্ষণে বাড়ির সকলে দৌড়ে এসে হাজির। মুহূর্তেই বাড়িতে কান্নাকাটির হিড়িক পড়ে গেল। জায়ের সন্তান বলে বাড়ির কোনো ছেলে মেয়েকেই কখনো আলাদা নজরে দেখেন না চৌধুরী গিন্নিরা। তাদের মতে সবগুলোই বাড়ির সন্তান, তাদেরই সন্তান। বাড়ির ছোট সদস্য হিসেবে শীতল, সাম্য, সৃজন সবার কাছেই একটু বেশি আদরের, আহ্লাদের। বলা বাহুল্য তারাই এ বাড়ির প্রাণ, বিনোদন পর্বের মূল উৎস। অথচ আদরের বাচ্চা দুটোর এই ঘটনায় চৌধুরী বাড়ি স্তব্ধ হয়ে গেল। সারাফাত ও সাওয়ান চৌধুরীর কাছেও খবর চলে গেল। উনারা অফিস থেকে ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। তাদের সবাইকেও যেতে হবে, কারণ সাম্য, সৃজনের রক্ত লাগবে। শুদ্ধ আর সময় নষ্ট করল না। শুধু মা চাচির উদ্দেশ্যে বলল, গাড়ি বের করি, দ্রুত এসো। কথা বলে গাড়ির চাবি নিয়ে দ্রুতপায় পার্কিং লটের দিকে ছুটল। তার গাড়ি বের করতে করতেই সিতারা, শিমিন, শীতল, স্বর্ণ এসে দাঁড়িয়েছে। তারা যাবে হাসপাতালে। শুদ্ধ ড্রাইভিং সিটে বসে কাঁদতে থাকা শীতলের দিকে একবার তাকালো। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। রীতিমতো ফোপাচ্ছে এখনো। কান্না আর প্যারা দেওয়া ছাড়া এই মেয়ে পারেই বাকি। তাছাড়া ওকে কিছু বলা না বলা সমান। তাই শীতলকে কিছু না বলে স্বর্ণকে বলল, বাড়ি খালি করে দল বেঁধে যাওয়ার প্রয়োজন দেখছি না। ওকে নিয়ে বাড়িতে থাক, আমি আপডেট জানাবো। স্বর্ণ সম্মতি জানালেও শীতল শুদ্ধর কথা তোয়াক্কা না করে আগে শুদ্ধর পাশের সিট দখল করে বসে পড়ল। ধমকে তাকে গাড়ি থেকে নামানোর আগেই শীতল জেদি সুরে বলল, গাড়িতে না নিলে রিকশা করে যাব, তাও যাবই। তর্ক করার মতো সময় নেই দেখে কেউ কথা বাড়াল না। শুদ্ধ গাড়ি স্টার্ট করে দ্রুতগতিতে চৌধুরী নিবাসের গেট দিয়ে বেরিয়ে গেল। অগত্যা স্বর্ণ একাই বাড়িতে থেকে গেল। আচ্ছা, সায়ন কোথায়? সে শুনেছে ঘটনা। সাম্যের নাকি রক্ত লাগবে। তার আর সায়নের রক্ত এক। সাম্যকে রক্ত দিতে গেলে সায়নকে প্রয়োজন। কিন্তু সেই বান্দা এখন কোথায়? বাড়ি ফিরছে না কেন এখনো? একবার কল করে দেখবে। এসব ভেবে ফোন হাত নিতেই দারোয়ান কাকা দৌড়ে এলো তার কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, আম্মা, সর্বনাশ হই গেছে। কেরা জানি সায়ন বাবার পার্টি অফিস চুরচুর কইরালাইছে। সায়ন বাবা কারে জানি খুব পিডাইতাছে। কাকে মারছে? মুই তারে চিনি না। তো শুনলাম ওই গোলামের পুত নাকি পার্টি অফিসে আগুন দিতে আইছিল। ওহ, আপনি যাইবেন আম্মা? চলেন আপনেরে নিয়া যাই। না, আমি গিয়ে কি করব? সায়ন বাবা মারপিট করতেছে, তাও যাইবেন না? তারা পুরুষ পুরুষ মারামারি করছে, সেখানে আমি অবলা মেয়ে গিয়ে কি করব? যাই হোক, কাকা আপনি বারবার গেট ছেড়ে বাইরে যাবেন না। আমি একা বাসায়। আর আপনিও যদি বারবার এদিক ওদিক যান তাহলে বাবার কানে গেলে ভালো কিছু হবে না। আর জামু না আম্মা। ঠিক আছে। কথা বলে স্বর্ণ সোজা বাড়ির ভেতর চলে এলো। তার এমন কাঠখোট্টা জবাবে দারোয়ান কাকা অবাক হলেন না। কারণ উনি এ বাড়িতে চাকরি করেন, তাও ৫-৭ বছর হবে।
বাড়ির সবাইকে পুরোপুরি না চিনলেও মোটামুটি চিনেন, জানেন। চৌধুরী নিবাসের এতগুলো সদস্যদের ভিড়ে সবাই হাসি খুশি হলেও এই মেয়ে বরাবরই একটু অন্যরকম। অবাক করা ঘটনাগুলোতেও কেন জানি অবাক হয় না এই মেয়ে। যেমন, ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তারা কি উচিত না কেঁদে কেটে একসা হওয়া? যেমন শীতল হয়েছে। কিংবা সায়নের পার্টি অফিসকে বা কারা ভেঙেছে এটা নিয়েও একটু চিন্তিত হওয়ার কথা। কিংবা সায়ন কাকে মারছে এটা শুনে ছুটে গিয়ে দেখার কথা। কিন্তু না, সে বরাবরের মতো শান্ত। তার হাবভাব এমন যেন কিছুই ঘটেনি, সব স্বাভাবিক। সব। পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কিছুতেই সায়নকে ছাড়াতে পারছে না রুবাব। বারবার ছাড়তে বলেও কাজ হচ্ছে না। সে সমানে একটা ছেলের মুখে ঘুষি মেরাই যাচ্ছে। তাদের কথা শুনে মনে হচ্ছে ওরা পূর্ব পরিচিত। তাহলে কিসের বশে শত্রুতা? শত্রুই যখন তখন খালি হাতে পায়ে লাগতে আসার মানে কি? যদিও বুঝতে পারছে সায়ন এমনিই মারছে না ছেলেটাকে। সে মার খাওয়ার কাজই করেছে। যখন একথা বুঝেছে তখন সায়নকে বাধা না দিয়ে আরাম করে বসেছে। রোজা না থাকলে চিপস খেতে খেতে আর একটু মজা নেওয়া যেত। একথা ভেবে সে আইফোন বের করে সেলফি নিল। সেলফিতে দেখা যাচ্ছে তার পেছনে সায়নরা মারামারি করছে। এমন সময় কারো সেলফির কথা মনে আসতে পারে? তার আসে। তার ফোনের অনেক ছবিই উদ্ভট পরিস্থিতিতে তোলা, সেই তুলে যাতে স্মরণ করতে সুবিধা হয়। ঘড়িতে তখন বেলা 10:30। চড়া রোদ। গায়ে রোদ পড়তেই সারা গা চিটমিটিয়ে উঠছে দেখে রুবাব ছায়ায় দাঁড়িয়ে দেখতে থাকলো সায়নের মার। ভাইটা তার ভালোই মারপিট পারে। রাজনীতি টাজনীতি না করে সরাসরি সিনেমার হিরো হলেও পারত। দেখতে শুনতে হিরো মার্কা। বেশ ভালো অভিনয়ও জানে। তাহলে হিরোর চরিত্রে অভিনয় করতে তার কি সমস্যা? সে কি কোনো ডিরেক্টর কিংবা প্রডিউসারের সাথে একবার কথা বলে দেখবে? দেখা উচিত। কারণ এসব ট্যালেন্ট কাজে লাগানো উচিত। এরা দেশের এক একটি রত্ন। এদের যত্ন করা আবশ্যিক। এসব ভেবে সে সময় দেখল। সেহরির পর মসজিদে নামাজ পড়ে বাড়ির দিকে যায়নি কেউই। দুই ভাই বাইক নিয়ে টইটি করে ঘুরে ফিরে পার্টি অফিস দেখাতে এনেছিল সায়ন। কিন্তু এসে দেখে পার্টি অফিসের ভেতর ভাঙচুর করছে কনক। তার রাগ যেন আকাশচুম্বী। যা সামনে দেখছে তাই ভাঙছে। কনক বোনের কবর জিয়ার্ত করে ছুটে এসেছে সায়নকে মারতে। কারণ তার ভাষ্যমতে সায়নই ওর বোনের মৃত্যুর জন্য দায়ী। তাই সায়নকে না পেয়ে তার জিনিস নষ্ট করছে। সব ভাঙ্গা হলে যখনই আগুন দিতে যাবে তখন সেখানে সায়ন আর রুবাব উপস্থিত হয়। আজ প্রথম সেহরি বিধায় ছেলে পুলেও যে যার বাড়িতে সেহরি সেরেছে। আজ কেউ ছিল না এদিকটায়। তবে তালা মারা ছিল অফিসের মূল ফটকে। তালা ভেঙ্গে ঢুকেছে কনক। দূরে দাঁড়িয়ে তার পাগলামি দেখছিল সায়ন। কিন্তু তাকে যখন আগুন দিতে দেখল তখনই দৌড়ে এসে আটকায় সায়ন। স্বাভাবিক স্বরে বলে, দেখ ভাই, আমি ভদ্র হয়ে গেছি। রোজা আছি। নামাজে যাওয়ার আগে না হওয়া বউকে ছুঁয়ে কথা দিয়েছি এই একটা মাস গালি টালি দেব না। অকারণে কাউকে মারব না। তবে হ্যাঁ, যেই না অকারণে আমার পেছনে সুরসুরি দিতে আসবে তাকে সুস্থভাবে ফিরতেও দেব না। তুইও দুষ্টুমি করিস না, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা। বারবার এক কথা বলতে পারবো না। যা, যা, বাড়ি যা। বাড়ি যাব? যাব তো। আগে তোর তিন বোনের এক বোনেকে দেখে কবরে শুয়ে আসি। এই বালের বাল, রাগ উঠাস না বলে দিচ্ছি। তুমি আমার বিয়ে করা বউ না যে আদর করার লোভে ঘরে আটকাতে তোমার আচু দা কথাবার্তা গোগ্রাসে গিলে যাব। হা হা, আমার কথা গিলবি কেন? আর গিলতে পারলে তো গিলবি। যে ছেলে দিনের বেলা বোন বোন করে মুখে ফেনা তুলে ফেলে রাতের বেলা আবার ঠিকই বোনের সাথে খোলাখুলি লাগালাগির বাদ রাখে না কিছু, সে আমার কথা এত সহজে গিলতে পারবে না। তবে তুই জিনিয়াম রে সায়ন। তুই গিলতেও পারস। বোনদের নিয়ে নোংরা কথা সহ্য হয় না সায়নের। মাথা এলোমেলো হয়ে যায়। মেজাজ সামলানো দায় হয়ে পড়ে। এখনই হচ্ছে। তাই সে চোয়াল শক্ত করে পুনরায় সাবধান করল। লাস্টবার বলছি, মুখে লাগাম দে। কনক যেন এবার আরো ক্ষিপ্ত হয়ে উঠল। বোনের কবরে অনবরত হাত বুলানোয় তার হাতে এখনো মাটি লেগে আছে। সেই মাটি হাতে সায়নের টি শার্টের কলার চেপে ধরে বলল, ওই মা, কেন লাগাম দেব? বল কেন? আমার সাথে শত্রুতা, আমাকে খুন করতি আমার বোনের দিকে কেন হাত বাড়ালি? কেন এত কষ্ট দিয়ে মারলি আমার বোনটাকে? কেন মারলি বল? আমি তোর তিন বোনের কাউকে অসম্মান করেছি? বাজে টোনে কথা বলেছি? তবে তুই কেন করলি? আজ কয়েকটা দিন আমার বোনটা আমাকে ভাইয়া বলে ডাকে না। ঘরে ফিরলে ছুটে আমার কাছে আসে না। আমার মা আমার সাথে কথা বলে না। ভাইয়া ডাক শোনার জন্য বুক জ্বলে যাচ্ছে। আমার পুরো দুনিয়া অন্ধকার করে দিয়েছিস তুই। তোকে আমি ক্ষমা করব না। কখনো না। আজ এক অসহায় ভাই হয়ে অভিশাপ দিচ্ছি, তুইও জীবনে একবার হলেও আমার জায়গায় এসে দাঁড়াবি।
আল্লাহ যেন তোকে দাঁড় করাই। আমার চোখের পানি যেন তোর জীবনে অভিশাপ হয়ে আসে। আমার মতো তুই একবার, ভাইয়া, ডাক শোনার জন্য পাগল হয়ে যাস। তোকেও যেন বোনের নগ্ন দেহের সামনে দাঁড়াতে হয়। চোখে দেখতে হয় আদরের বোনের ক্ষত বিক্ষত লাশ। বোনকে দেওয়া নামটা রেখে সবাই যখন ধর্ষিতা নামে ডাকবে তখন শুনতে কেমন লাগে তুইও যেন বুঝিস। তোর জীবনেও যেন এমন তিক্ত অভিজ্ঞতা আসে। সায়ন আর সহ্য করতে পারল না। শক্ত হাতে ঘুষি মেরে দিল কনকের নাক বরাবর। গলি গলিয়ে রক্ত বেরিয়ে এলো। পাল্টা আক্রমণ কনকও করল। সেও বসাল আরেক ঘুষি। তবে সায়ন একের পর এলোপাথারি মারতে শুরু করলে রুবাব তাদের আটকাতে চাইলেও পারল না। আজম শীষ বাজাতে বাজাতে এসে দাঁড়িয়েছে কেবল। ঘটনা বুঝে দৌড়ে গেল তাদের কাছে। সায়ন যেন উন্মান। ভিড়ে জমে গেছে পথচারীদের। রুবাব আর আজম কোনোমতো ছাড়াতে গেলে সায়ন বলল, এই শুয়োরের বাচ্চা, এই কতবার বলবো তোর বোনকে রেপ করিনি। শালা বা নোচোদ, আমার কি মেয়ের অভাব রে? আমাকে কি তোর মতো ভদ্রমাসের কুকুর পেয়েছিস যাকে তাকে লাগিয়ে বেরাব? আমার এক ইশারায় যথেষ্ট তোর বোনের থেকেও সৎগুণ সুন্দরী মেয়েকে বিছনায় তোলার। রেপ রেপ করে আমাকে তুমি রোজ রোজ একই ভোজনগান শোনাও। আজ তোমার ভোজনগান তোমারই পেছনে ভরব শালা। এ কথা বলে সায়ন কনককে ধাক্কা মেরে অফিস রুমে ঢুকল। তারপর ড্রয়ার খুলে একটা পেনড্রাইভ এনে কনকের মুখের উপর ছুঁড়ে মেরে বলল, ভেড়াচুদা, এটা দেখকে তোর বোনকে রেপ করিয়েছে। সেই সাথে শুনে নাও তোদের দার সময় নেই এই সায়নের। আমার রুচিও এত জঘন্য না। সর চোখের সামনে থেকে, যা সর। আজকের পর থেকে যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তুই শেষ। এ কথা বলে কনককে আরেকটা কিক মারতেই রুবাব কানে ফোন ধরা অবস্থায় চিৎকার করে উঠল। সায়ন ভ্রু কুচকে তাকালে রুবাব বলল, ভাই শুদ্ধ কল করেছে, দ্রুত হাসপাতালে চলো। তোমার আর সাম্যের নাকি একই ব্লাড? হুম, তো জুনিয়রদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, দ্রুত চলো। এরপর সংক্ষিপ্ত আকারে পুরো ঘটনা শুনে সায়ন প্রাণপণে বাইক নিয়ে ছুটতে শুরু করল। তাদের যেতে দেখে কনক মুখভর্তি রক্তথু করে ছুঁড়ে ফেলল। তারপর হাত দিয়ে নাক মুছে মাটিতে শুয়ে বলল, মৌমাছির চাকের মতো তোর বিপদ ঘুরঘুর করছে রে সায়ন। কতদিক সামলাবি তুই? কতবার সেভ করবি বোনদের? তোর বাগানের সেরা ফুল টাকে তুলবেই ইয়াসির। দুমড়ে মুছড়ে শেষ করবেই সে। আজকাল তোর সময়টা খুব ভালো যাচ্ছে রে। তবে ভালোর পরে মন্দের আসন তা ভুলে যাস না। আমার বিশ্বাস তোদের নাকানিচুবানি খাওয়াতে শুধু ইয়াসিরই যথেষ্ট। রেডি থাক, একে একে সব ব্যথা ফিরিয়ে দেওয়া হবে তোদের। টু বি কন্টিনিউড।